আচ্ছা ঠিক আছে, আসলে স্টার্ট করি। তাহলে আমরা আজকে কি শুরু করতেছি, এমব্রায়োলজির একদম শুরু থেকে আমরা শুরু করতেছি। হ্যাঁ, তাহলে আমরা একটু বেসিক কথাবার্তা বলেই হচ্ছে শুরু করি। তো ফার্স্টে হচ্ছে যে আমরা এমব্রায়োলজিতে মেনলি কি পড়তেছি, আমাদের বডির সব স্ট্রাকচারের ডেভেলপমেন্ট, তাই না? আচ্ছা, তাহলে এমব্রায়োলজির প্রথম একদম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই যে এমব্রায়োলজি তার মানে কি, এমব্রায়ো রিলেটেড পড়ালেখা। এখন এমব্রায়ো কাকে বলে, ঠিক আছে? আর এমব্রায়ো কাকে বলে এক নাম্বার কথা, দুই নাম্বার কথা হচ্ছে এমব্রায়ো আর ফিটাসের ডিফারেন্স। তাহলে আসো একটু আমরা পড়ালেখা করি। তাহলে এমব্রায়ো আমরা মোটামুটি বুঝতেছি কি, যে একটা বেবি যখন তার মায়ের পেটে থাকে তখন তার বডির যে স্ট্রাকচারগুলো ফর্মেশন হচ্ছে, ওই ফর্মেশন রিলেটেড কথাবার্তা পড়াই হচ্ছে আমাদের এমব্রায়োলজির কাজ। তার মানে কি, একটা বেবি যখন মায়ের পেটের মধ্যে থাকতেছে তার পুরো প্রেগন্যান্সি পিরিয়ডে, তখন ওই বেবিটাকে আমরা বলতেছি হয় এমব্রায়ো অথবা হচ্ছে ফিটাস, ঠিক আছে? এখন একটা টাইম লিমিটেশন আছে যে প্রেগন্যান্সি কি, প্রেগন্যান্সি আমরা মোটামুটি ধরি যে 36 সপ্তাহ, মানে 9 মাস মোরাললেস 36 সপ্তাহ আমরা হচ্ছে যে কাউন্ট করি। তাহলে এই যে 36 সপ্তাহ, তাহলে 36 সপ্তাহ মানে তুমি যদি 9 মাস ধরতা তাহলে কি 4 সপ্তাহ করে 36 সপ্তাহ, তাই না? তাহলে এই যে 36 সপ্তাহের মধ্যে প্রথম 8 সপ্তাহ, তার মানে কি 8 সপ্তাহ মানে 2 মাস, এই প্রথম প্রেগন্যান্সির 2 মাস বা 8 সপ্তাহ এই পর্যন্ত ওই বাচ্চাটাকে আমরা বলি হচ্ছে এমব্রায়ো। আর আফটার 2 মান্থস মানে তোমার 8 সপ্তাহের পর থেকে ওই বাচ্চাটাকে আমরা বলি হচ্ছে ফিটাস, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের এমব্রায়োলজির ভাইবার একদম প্রথম প্রশ্ন, যে তুমি এমব্রায়ো ফিটাসের ডিফারেন্স কি বলবা। তাহলে 2 মাস বা 8 সপ্তাহ পর্যন্ত বলি এমব্রায়ো, তারপর থেকে বলি ফিটাস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন এই যে এমব্রায়োলজি আচ্ছা 8 মান্থস মানে সরি 8 উইকস মানে 2 মান্থস, 2 মাস পর্যন্ত বা 8 সপ্তাহ, একই কথা। ফিটাস তারপর থেকে পুরাটা যতদিন পর্যন্ত না জন্মাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এই যে এমব্রায়োলজির প্রথম টপিকে আমরা পড়ি হচ্ছে গ্যামেটোজেনেসিস, ঠিক আছে? জেনেসিস মানে কি তৈরি হওয়া, গ্যামেটোজেনেসিস মানে কি গ্যামেট প্রোডাকশন হওয়া, ঠিক আছে? তাহলে গ্যামেট প্রোডাকশন মানে কি, ফিমেল বডিতে এক ধরনের গ্যামেট, মেল বডিতে এক ধরনের গ্যামেট। তাহলে যেইটা হচ্ছে মেল গ্যামেট, ওই মেল গ্যামেটকে আমরা বলি হচ্ছে স্পার্মাটোজোয়া বা স্পার্ম, ঠিক আছে? সংক্ষেপে বলি স্পার্ম। আর যেটা ফিমেল গ্যামেটকে আমরা নর্মালি বলি ওভাম, তুমি এগো বলতে পারো, ঠিক আছে? তো আমরা তাহলে কমন টার্মে ইউজ করবো, মেলের ক্ষেত্রে স্পার্ম, ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ওভাম। তাহলে আমাদের এমব্রায়োলজির প্রথম পড়াই হচ্ছে গ্যামেটগুলা, এই যে ওভাম বা হচ্ছে স্পার্মের প্রোডাকশন কিভাবে হয়। আচ্ছা, এর আগে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, দেখো এখানে আমি একটা গ্রস একটা ছবি এঁকে রাখছি স্পার্মের। হ্যাঁ, এখন স্পার্মের ছবি আঁকানো মানে ড্রয়িং লেভেল আমাদের রিটেনে পরীক্ষায় আসে। তাহলে এই ছবিটা তুমি কি করবা, ল্যাংম্যানে দেখবা সুন্দর করে স্পার্মের ছবি আছে, ওই স্পার্মের ছবিগুলো আঁকানো আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? তো এখানে জাস্ট আমি একটা রাফ ছবি আঁকছি, এই ছবিটা তো সুন্দর না, এটা জাস্ট আমি হাতে আঁকছিলাম। তুমি হচ্ছে ল্যাংম্যান থেকে অবশ্যই এই ছবিটা আঁকানো প্র্যাকটিস করবা, দরকার হলে আঁকায় আমাকে একটা ছবি দিও, ঠিক আছে? যে ল্যাংম্যান থেকে। তাহলে আসো আমরা একটু দেখি, এই যে স্পার্মের যদি এটা একটা রাফ ছবি হয়, তাহলে স্পার্মের কি কি পার্ট আছে এটা হচ্ছে আমাদেরকে ফার্স্টে পড়তে হবে। তাহলে দেখো আমি লিখে রাখছি স্পার্মের হচ্ছে পার্ট কি কি। প্রথমে হচ্ছে যে হেড, তারপরে হচ্ছে যে আমরা মিডল পিস বলতে পারি, এই অংশটুকুকে মিডল পিস, তারপরে এইটুকুকে আমরা বলি হচ্ছে টেইল, ঠিক আছে? তাহলে হেড, মিডল পিস, টেইল। তাহলে দেখো স্পার্ম কি, স্পার্ম হচ্ছে একটা সেল, মানে আমাদের গ্যামেট কি, মানে গ্যামেট, তাই না? তাহলে গ্যামেট মানে কি একটা সেল। তাই আমরা নর্মালি ছোটবেলা থেকে যেসব সেল পড়ে আসি, সেলের মধ্যে কিছু বেসিক স্ট্রাকচার থাকে, যেরকম নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, তাই না? অনেক জিনিসপাতি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, অনেক কিছু থাকে। তাহলে স্পার্ম যেহেতু একটা সেল, কি ধরনের সেল, হ্যাপ্লয়েড সেল। তাহলে এই হ্যাপ্লয়েড সেলের মধ্যে কি নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, তাই না? এরকম সব অর্গানালি আমার হচ্ছে থাকবে। এখন আমাকে জানতে হবে এই যে স্পার্মের মধ্যে আমি 3টা পার্ট পড়লাম, যে হেড, মিডল পিস আর টেল, তো এই 3টা পার্টের কোন পার্টে কি কি থাকে, ঠিক আছে? তাহলে দেখো ফার্স্টে আমরা আসি হচ্ছে হেডে। হেডের মধ্যে আমাদের থাকবে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? এইটা কিন্তু ভাইবাতে ধরে যে স্পার্মের নিউক্লিয়াস কোথায় থাকে, নিউক্লিয়াস থাকে হচ্ছে হেডের মধ্যে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা সেলের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসই হচ্ছে তার নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস থাকতেছে হেডের মধ্যে। আচ্ছা, এখন স্পার্মের হেডে আরেকটা বিশেষ ধরনের জিনিস থাকে, হ্যাঁ, যেটার নাম হচ্ছে অ্যাক্রোজোম। এইটা মনে রাখতে হবে, অ্যাক্রোজোম নিয়ে আমাদের সামনে অনেক লেখাপড়া আসবে, তখন আমরা অনেক ডিটেলস পড়বো। আপাতত আমরা জানতেছি হেডের মধ্যে থাকতেছে হচ্ছে নিউক্লিয়াস আর অ্যাক্রোজোম। এখন প্রসঙ্গ হচ্ছে অ্যাক্রোজোম কি। তো অ্যাক্রোজোম যখন আমরা পরে পড়বো তখন আরো ডিটেলস পড়বো, বাট শর্টে বলতে গেলে অ্যাক্রোজোম মানে হচ্ছে এই যে ধরো স্পার্মের কাজ কি, স্পার্মের কাজ হচ্ছে ওভামের সাথে ফার্টিলাইজেশন করা, তাই না? এখন এই ওভামের সাথে ফার্টিলাইজেশন করার জন্য স্পার্মের কিছু তোমার এনজাইম প্রয়োজন হয়, যখন আমরা ফার্টিলাইজেশন টপিক পড়বো তখন দেখবো। এখন স্পার্মের যেই সব এনজাইমগুলো দরকার হয়, ওই এনজাইমগুলো ও হচ্ছে অ্যাক্রোজোমের ভিতরে ও হচ্ছে জমা রাখে। তার মানে অ্যাক্রোজোমকে আমরা বলতে পারি স্টোরেজ অফ ডিফারেন্ট এনজাইমস।
যেটা হচ্ছে এই স্পার্মের হেডের মধ্যে থাকতেছে। তাহলে হেডে দুইটা জিনিস পাইলাম, একটা পাইলাম নিউক্লিয়াস আর একটা পাইলাম হচ্ছে কি অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম কি এনজাইমগুলোর স্টোরেজ। আচ্ছা, এবার চলে আসো মিডিল পিসে। আচ্ছা, মিডিল পিসের মধ্যে হচ্ছে কি থাকে? মিডিল পিসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে নিউক্লিয়াস থাকতেছে হেডে, মিডিল পিসে থাকতেছে মাইটোকন্ড্রিয়া। এতটুকু মনে রাখলেই মোর দ্যান এনাফ, ঠিক আছে? এবার চলে আসো হচ্ছে টেইলে। তাহলে যেসব জিনিসের টেইল থাকে সেসব জিনিস কি তার হচ্ছে মটিলিটি থাকে, মানে সে হচ্ছে মুভ করতে পারে, তাই না? তাহলে স্পার্মের যেহেতু টেল আছে তার মানে কি স্পার্ম মুভ করতে পারে, তো অবভিয়াসলি স্পার্মকে তো মুভ করতেই হবে, তাই না? তাহলে কি স্পার্মের কেন স্পার্ম একটা মুভ করতে পারে? কারণ তার হচ্ছে টেল থাকে। এই টেলকে ফ্লাজেলামও বলা হয়, এত কঠিন নাম মনে রাখার দরকার নেই, টেল মনে রাখলেই এনাফ। তাহলে এই হচ্ছে যে স্পার্মের তিনটা পার্ট, তিনটা পার্টে কোন পার্টের মধ্যে কি কি থাকে, ঠিক আছে? তাহলে এই ছবিটা অবশ্যই আঁকানো প্র্যাকটিস করবা। আচ্ছা ঠিক আছে, গেল। তাহলে আমরা স্ট্রাকচারগুলো দেখলাম। এখন ওভামের স্ট্রাকচার আমরা পরে দেখবো, আমাদের যখন ওভাম আমরা পড়বো তখন হচ্ছে আমরা দেখবো। তাহলে স্পার্ম গেল। এবার চলে আসো হচ্ছে আমাদের যে গ্যামেটোজেনেসিস। তাহলে গ্যামেটোজেনেসিস থেকে তোমাকে ভাইভাতে দেখবা, টার্মের ভাইভাতে অবশ্যই এই সংজ্ঞা জিজ্ঞাসা করতেছে যে গ্যামেটোজেনেসিস বলতে কি বুঝো বা গ্যামেটোজেনেসিসের ডেফিনেশন, ঠিক আছে? তাহলে দেখো গ্যামেটোজেনেসিসের ডেফিনেশনটা আমরা একটু দেখি। এটা ল্যাংম্যানের ডেফিনেশন, যে বলতেছে ফর দ্য প্রিপারেশন অফ দ্য ফার্টিলাইজেশন। ওই যেটা বললাম, আমাদের এই যে দুইটা টাইপের গ্যামেট কেন লাগে? ফার্টিলাইজেশনের জন্য। তাহলে এই যে ফার্টিলাইজেশনের প্রিপারেশনের জন্য কি হয়? আমাদের প্রিমর্ডিয়াম জার্ম সেল কিছু হচ্ছে যে চেঞ্জেসের ভিতর দিয়ে যায়। আচ্ছা, আগে প্রিমর্ডিয়াম জার্ম সেল কি এটা হচ্ছে বলে নিই, ঠিক আছে? তো আমরা যখন এমব্রায়োলজি আরো সামনের দিকে পড়বো তখন আমরা দেখবো যে সাপোজ ধরো আমরা যখন কোনো একটা অর্গানের ডেভেলপমেন্ট করতেছি, সাপোজ ধরো হার্টের ডেভেলপমেন্ট, লাংয়ের ডেভেলপমেন্ট, এরকম বিভিন্ন জিনিস, তখন আমরা দেখবো যে প্রত্যেকটা স্ট্রাকচার যখন ডেভেলপ করে তখন ও ধরো আমার একটা অ্যাডাল্ট হিউম্যান বডিতে আমার হার্টটা যেরকম দেখতে, আমি যখন ফিটাস ছিলাম বা এমব্রায়ো ছিলাম তখন কিন্তু আমার হার্ট এইরকম ছিল না। হ্যাঁ, মানে অ্যাডাল্ট বডিতে আমার হার্টটা যেরকম, আমি যখন ফিটাস বা এমব্রায়ো ছিলাম আমার হার্টটা কিন্তু এইরকম ছিল না, তখন হার্টটার চেহারা বা ওটার ফাংশন কিন্তু ডিফারেন্ট ছিল। তাহলে একটা এমব্রায়ো বা ফিটাসের মধ্যে একটা স্ট্রাকচার যেই ফরম্যাটে থাকে বা যেরকম শেপে যেরকম সাইজে থাকে ওইটাকে আমরা বলি হচ্ছে তোমার প্রিমিটিভ স্ট্রাকচার, ঠিক আছে? আবার বলি যে একটা অ্যাডাল্ট বডিতে বিভিন্ন স্ট্রাকচার যেরকম থাকে, একটা ফিটাস বা এমব্রায়ো অবস্থায় ওই স্ট্রাকচারগুলো কিন্তু দেখতে বা ওদের ফাংশন কিন্তু সেই রকম থাকে না, ডিফারেন্ট থাকে, ঠিক আছে? তাহলে একটা এমব্রায়ো বা ফিটাসের মধ্যে যে কোনো স্ট্রাকচার যেই রকম ফরম্যাটে থাকে ওই ফরম্যাটগুলোকে আমরা বলি হচ্ছে প্রিমিটিভ স্ট্রাকচার, প্রিমিটিভ, ঠিক আছে? প্রিমিটিভের বাংলা হচ্ছে প্রাইমারি বা সরল কোন একটা জিনিস, ঠিক আছে? তাহলে এরকম প্রিমিটিভ স্ট্রাকচার। তো আমরা যখন ডিফারেন্ট অর্গানের ডেভেলপমেন্ট পড়বো তখন আমাদের প্রথমেই পড়তে হবে যে ওই সাপোজ ধরো হার্টের ডেভেলপমেন্ট পড়তেছি, তাহলে পড়তে হবে যে হার্টের যে প্রিমিটিভ স্ট্রাকচারটা ছিল সেই প্রিমিটিভ স্ট্রাকচারের নাম কি, এরকম আর কি। মানে প্রত্যেকটা স্ট্রাকচারের যে প্রিমিটিভ ফর্মটা ছিল, প্রত্যেকটা প্রিমিটিভ ফর্মের একটা করে নাম আমরা দিই। যেরকম হার্টের প্রিমিটিভ ফর্মের নাম হচ্ছে তোমার হার্ট টিউব, হ্যাঁ, যখন পড়বা তখন দেখবা। তো এরকম এখন আমরা গ্যামেটের মানে ডেভেলপমেন্ট পড়তেছি, তাহলে গ্যামেটের ক্ষেত্রে সিমিলারলি আমরা কি পড়বো যে গ্যামেটের একটা প্রিমিটিভ ফর্ম ছিল, ঠিক আছে? তাহলে ওই গ্যামেটের প্রিমিটিভ ফর্মটার নাম হচ্ছে প্রিমর্ডিয়াম জার্ম সেল। তার মানে এটাকে আমরা ঘুরাই কিভাবে বলতে পারি যে প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে আমাদের হচ্ছে গ্যামেটগুলো ডেভেলপ করে। এই কথাটা বুঝছো? হ্যাঁ, এটাই যে প্রিমর্ডিয়াম জার্ম সেল ছিল যখন ও বাবু ছিল, মানে ফিটাস ছিল। ও এখন বড় যখন হয়ে গেছে, আমাদের বডিতে অ্যাডাল্ট বডিতে যখন জার্ম সেল প্রোডাকশন হচ্ছে ওইগুলো হচ্ছে প্রিমর্ডিয়াম জার্ম সেল থেকে প্রোডাকশন হচ্ছে। তার মানে কি ও ছোট থাকতে ছিল প্রিমর্ডিয়াম জার্ম সেল, এখনো অ্যাডাল্ট হয়ে গেছে হচ্ছে গ্যামেট, এরকম, ঠিক আছে? তাহলে দেখো এই জন্য লিখে রাখছি যে এই যে গ্যামেটগুলো অ্যারাইজ করে কি থেকে? অ্যারাইজেস ফ্রম প্রিমর্ডিয়াম জার্ম সেল, ঠিক আছে? তাহলে আবার সেই ডেফিনেশনে চলে আসো যে ফর দ্য প্রিপারেশন অফ দ্য ফার্টিলাইজেশন, এই যে আমাদের প্রিমর্ডিয়াম জার্ম সেলগুলো ছিল ওদের এখন একটা মানে কিছু চেঞ্জ হবে, হ্যাঁ? তো চেঞ্জগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মরফোলজিক্যাল চেঞ্জ, একটা হচ্ছে ক্রোমোজোমাল চেঞ্জ, ঠিক আছে? এখন মরফোলজি তো এই টার্মটা তো এখন চিনো। মরফোলজিক্যাল চেঞ্জ মানে কি? ওর আকৃতিতে, আকার আকৃতি, শেপ, সাইজ এগুলোতে ডিফারেন্ট মানে পরিবর্তন আসবে। তাহলে ওর কিছু মরফোলজিক্যাল পরিবর্তন হবে, কিছু হচ্ছে ক্রোমোজোমাল চেঞ্জেস হবে। এখন ক্রোমোজোমাল চেঞ্জেস তো বুঝো, এই যে আমাদের ডিপ্লয়েড সেল, আমাদের বডির সব সোমাটিক সেল হচ্ছে 2n মানে ডিপ্লয়েড সেল, কিন্তু গ্যামেটগুলো কি তোমার সিঙ্গেল না, মানে হ্যাপ্লয়েড সেল না। তার মানে কি ক্রোমোজোমাল চেঞ্জেস হয় না, তার মানে কি দুই ধরনের চেঞ্জ হয়, একটা হচ্ছে মরফোলজিক্যাল চেঞ্জ আর একটা হচ্ছে ক্রোমোজোমাল চেঞ্জ। তাহলে প্রিমর্ডিয়াল জার্ম সেলের এই যে দুই ধরনের যে চেঞ্জ হলো, মরফোলজিক্যাল চেঞ্জ আর ক্রোমোজোমাল চেঞ্জ, এই চেঞ্জগুলোকে আমরা একসাথে বলতেছি হচ্ছে গ্যামেটোজেনেসিস।
ঠিক আছে। তাহলে গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে প্রিমর্ডিয়াম জার্ম সেল থেকে আমাদের অ্যাডাল্ট গ্যামেট ফর্মেশন হওয়া, সোজা বাংলায়। ঠিক আছে। আচ্ছা, এখন এই গ্যামেটোজেনেসিসকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা মেল বডিতে, একটা ফিমেল বডিতে। তাহলে দেখো, মেল বডিতে যেটা হবে স্পার্মের প্রোডাকশন, সেটা স্পার্মাটোজেনেসিস। যেটা হচ্ছে আমাদের ওভামের প্রোডাকশন, সেটাকে আমরা বলি হচ্ছে ওজেনেসিস। ঠিক আছে। তাহলে এখন আমরা গ্যামেটোজেনেসিস পড়লাম, এখন আমরা স্পার্মাটোজেনেসিস আর ওজেনেসিসে আলাদা আলাদা করে চলে যাই। ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ছবিতে যাই। আচ্ছা, এখন স্পার্মাটোজেনেসিস আর ওজেনেসিস আলাদা আলাদা করে পড়ার আগে আমরা একটু এই কথাগুলো দেখে আসি। হ্যাঁ, যে আমাদের দুইটা টার্ম জানতে হবে, একটা হচ্ছে ওভুলেটরি পিরিয়ড, আরেকটা হচ্ছে মেনস্ট্রুয়াল পিরিয়ড বা মেনস্ট্রুয়াল এজ। হ্যাঁ, এই দুইটা কথার মানে কি? আচ্ছা দেখো, একটা কি হয় যে একটা ফিমেলের যেই মেনস্ট্রুয়াল সাইকেল আমরা নর্মালি ধরি কত দিনে? 28 দিনে, তাই না? এখন এই 28 দিনের মধ্যে যে 14তম দিন, ওই 14তম দিনে কি হয়? আমাদের হচ্ছে ওভুলেশন হয়, তার মানে কি ওভাম বডিতে রিলিজ হয়। ঠিক আছে। এখন ধরে নেওয়া হয় এই ওভাম মোটামুটি 24 ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে বা বডিতে বেঁচে থাকতে পারে। তো এই 24 ঘন্টার মধ্যে যদি ফার্টিলাইজেশন হয় তাহলে প্রেগনেন্সি হবে, আর যদি 24 ঘন্টার মধ্যে হচ্ছে ফার্টিলাইজেশন না হয়, মানে কোনো স্পার্মের প্রেজেন্স না থাকে, তাহলে ওই ওভামের কোনো ফার্টিলাইজেশন হবে না। তাহলে যদি ফার্টিলাইজেশন না হয় তাহলে 24 ঘন্টা পর আপনি ওই ওভামটা হচ্ছে মারা যাবে। তার মানে এই যে এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে, লিখে রাখো আর কি, যে একটা ওভামের লাইফ স্প্যান হচ্ছে 24 ঘন্টা, মানে 24 ঘন্টা বেঁচে থাকে। তাহলে কি ওই যদি ফার্টিলাইজেশন হতে হয় ওই 24 ঘন্টার ভিতরে হতে হবে, আদারওয়াইজ ওই ওভামটা বডিতে নষ্ট হয়ে যাবে আপনা আপনি। আচ্ছা, ভালো কথা। তাহলে এই ওভুলেশন হচ্ছে কততম দিনে? নর্মালি 14তম দিনে, আমরা বলি প্লাস মাইনাস 14 দিন। ঠিক আছে, ধরে নিলাম হিসাবের সুবিধার্থে তো 14 দিনে হচ্ছে। তাহলে দেখো, একটা 14 দিনে একটা ফিমেল বডিতে যদি ওভুলেশন হয় তাহলে ওই ওভামটা টিকে থাকবে কি 24 ঘন্টা, তার মানে কি 15তম দিন পর্যন্ত। তাহলে একটা ফিমেল বডিতে তোমার ওভামের প্রেজেন্স থাকবে 14 থেকে 15 দিনের মাঝখানে। আচ্ছা, ভালো কথা। তাহলে ধরো এই যে 14 থেকে 15 দিনের মাঝখানে যদি ফার্টিলাইজেশন হয় তাহলে কি প্রেগন্যান্সি হবে। এখন আমরা যখন মানে ধরো এরকম শুনছি না, যে যখন কোনো ডাক্তারের কাছে যায়, ধরো গাইনোকোলজিস্টের কাছে গেছে, তখন গাইনোকোলজিস্ট বিভিন্ন চেকআপ করে একটা তো ডেট দেয় যে এই ডেটে আপনার ডেলিভারি হবে, এই বেবি বাচ্চা ডেলিভারি হবে এততম দিনে। তাহলে এই যে গাইনোকোলজিস্ট তোমার যেই ইয়াটা বলতেছে যে আপনার কি বলে বাচ্চা ডেলিভারি হবে এততম দিনে, তাহলে উনি এই যে ডে কাউন্টটা কিভাবে করলো সেইটা হচ্ছে আমরা শিখবো এই ওভুলেটরি পিরিয়ড বা ওভুলেটরি এজ আর হচ্ছে মেনস্ট্রুয়াল এজ থেকে। আচ্ছা, এখন ধরো একটা ফিমেল বডিতে যখন এই যে 14তম দিনে ওভুলেশনটা হচ্ছে, মানে ওভাম রিলিজ হচ্ছে, ওই ফিমেলটা কিন্তু বাইরে থেকে বুঝতে পারতেছে না যে হ্যাঁ এই এখনই আমার বডিতে ওভুলেশন হয়েছে, এরকম তো কখনো বোঝা যায় না। তাহলে ওই ডাক্তার যদি ওই মহিলাকে জিজ্ঞাসা করে যে আপনার বডিতে ওভুলেশন কবে হয়েছে, মহিলা তো আর বলতে পারবে না, সে তো আর বুঝতেছে না বাইরে থেকে। তাহলে ওই ডাক্তার তখন ওই মহিলাকে কি জিজ্ঞাসা করে যে আপনার লাস্ট মেনস্ট্রুয়েশন কবে হয়েছে। ঠিক আছে। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে এলএমপি, এটা লিখে রাখো। হ্যাঁ, যে এটাকে আমরা মানে ডাক্তার পেশেন্টকে জিজ্ঞাসা করতেছে যে আপনার লাস্ট মেনস্ট্রুয়েশন কবে হয়েছে। ধরো একজন মহিলা বললো যে আমার জুন মাসের 15 তারিখে হয়েছে, কথার কথা। হ্যাঁ, তাহলে কি এই যে জুন মাসের 15 তারিখ, এইটা আমরা মেডিকেল টার্মে বলি এলএমপি, তার মানে কি লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। ঠিক আছে, তার মানে তার লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড হয়েছে জুন মাসের 15 তারিখে। তাহলে ভালো কথা। এখন ডাক্তার তাহলে কি পেয়ে গেল? এই যে হচ্ছে লাস্ট মানে এলএমপি পেয়ে গেল, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। এখন ডাক্তার কিভাবে ওই বাচ্চার ডেলিভারি ডেট হিসাব করবে? ওই লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের সাথে 280 দিন যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে 280 দিন যোগ করলে যেই দিনটা আসবে ওইটা হচ্ছে ওই মহিলার বাচ্চা ডেলিভারির দিন। তাহলে ডাক্তার তখন কি করবে? লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের সাথে 280 যোগ করে এক্স্যাক্ট যে ওই দিনেই হবে ব্যাপারটা এরকম না, বাট প্লাস মাইনাস 7 ডেজ। তাহলে ধরো যে যদি হচ্ছে 15 জুনের সাথে 280 দিন যোগ করে কথার কথা আসলো যে তোমার ধরো জানুয়ারির 10 তারিখ, আমি মানে জাস্ট র্যান্ডম বলতেছি, আমি জানি না হিসাব করে জানুয়ারি 10 তারিখ হবে কিনা, কথার কথা। তাহলে ধরো আসলো জানুয়ারি 10 তারিখ, তাহলে ডাক্তার বলবে আপনার যে ডেলিভারি ডেট এটা জানুয়ারির 10 তারিখের 7 দিন আগেও হতে পারে, 7 দিন পরেও হতে পারে। ঠিক আছে, এরকম যে প্লাস মাইনাস 7 ডেজ। তাহলে এই যে 280 দিন যোগ করা, এইটাকে আমরা বলতেছি হচ্ছে মেনস্ট্রুয়াল এজ। ঠিক আছে, তার মানে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের সাথে 280 দিন যোগ করা। আচ্ছা, অথবা যদি ওই বলো বাচ্চাটা কবে হবে, মানে বাচ্চা ডেলিভারি কবে হবে। এই যে ধরো সিজারের ডেট দেয় না, কিভাবে ডেট হিসাব করে ডাক্তার? এইভাবে, এই যে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের সাথে 280 যোগ করে প্লাস মাইনাস 7 ডেজের মধ্যে বাচ্চার ডেলিভারি। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এটা তো গেল যে আমি পেশেন্টের কাছে শুনলাম আপনার লাস্ট মেনস্ট্রুয়েশন কবে হয়েছে, তো পেশেন্ট যা বললো তার সাথে 280 দিন যোগ করলাম প্লাস মাইনাস 7 ডেজ, ভালো কথা। এখন যদি আমি মানে পেশেন্টকে
ওভুলেশনের ডেট তো জিজ্ঞাসা করলে পেশেন্ট বলতে পারবে না, কিন্তু কোনোভাবে ডাক্তার যদি ওভুলেশনের ডেটটা পাইতো তাহলে তার সাথে কত যোগ করতো, 14 দিন কম যোগ করতো। কারণ কি ওভুলেশন 14 দিন ডিলেতে হয়েছে, তার মানে কি ওভুলেশন যেই দিনে হয়েছে তার সাথে যদি 266 দিন, দেখো 280 থেকে 14 দিন কম করলে কত হয়, 266 দিন, তাহলে ওভুলেশনের ডেটের সাথে যদি 266 দিন যোগ করা হয় তাহলে ওই সেম ডেটই হয়। তার মানে কি হয় আমি লাস্ট মানে এলএমপির সাথে 280 যোগ করব, অথবা লাস্ট ওভুলেশনের ডেটের সাথে 266 যোগ করব। তাহলে যদি ওভুলেশনের ডেটের সাথে যোগ করি তাহলে ওইটাকে আমরা বলবো যে ওভুলেটরি এজ বা ওভুলেটরি পিরিয়ড। আর যদি পেশেন্ট যেই ডেটটা আমাকে বলতেছে তার লাস্ট পিরিয়ড কবে হয়েছে ওইটার সাথে যদি আমি 280 দিন যোগ করি তাহলে ওইটাকে আমরা বলবো যে মেনস্ট্রুয়াল এজ বা মেনস্ট্রুয়াল পিরিয়ড। তাহলে এই ওভুলেটরি পিরিয়ড আর মেনস্ট্রুয়াল পিরিয়ড এই দুইটা অনেক অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেটা আমাদের ক্লিনিক্যাল সেক্টরে কাজে লাগে, যে আমি একটা ডেলিভারি ডেট কিভাবে হিসাব করব। তাহলে এটা হচ্ছে মাথায় রাখবা। আচ্ছা ঠিক আছে, বলো। না, 280 দিনটাকে আমরা বলতেছি মেনস্ট্রুয়াল এজ, আর এলএমপির সাথে মেনস্ট্রুয়াল এজ যোগ করলে ডেলিভারি ডেট পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে গেল। এরপরে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের মোটামুটি মেন পড়ে, সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। ওই যে গ্যামেটোজেনেসিসের দুইটা টাইপের একটা টাইপ স্পারমাটোজেনেসিস। আচ্ছা ঠিক আছে, এখন স্পারমাটোজেনেসিস নিয়ে আমাদের কিছু ছোট ছোট ইনফরমেশন জানতে হবে, যেটা আমি তোমাকে গাইড থেকে দাগাই দিব। আগে আমরা একটু মেন মেকানিজম বা প্রসিডিউর করি। তাহলে এই যে স্পারমাটোজেনেসিস কোথায় হবে? টেস্টিসে হবে, মানে মেল গোনাডে হবে। তাহলে মেল গোনাডের নাম কি? টেস্টিস। আচ্ছা, এখন এই টেস্টিসের মধ্যে আমার অনেক অনেক প্রিমর্ডিয়াল জার্ম সেল থাকে। তাহলে আমরা তো পড়েই আসছি যে প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে আলটিমেটলি আমার স্পার্মটা প্রোডাকশন হবে। তাহলে এই প্রিমর্ডিয়াম জার্ম সেলের অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে টেস্টিসের ভিতর। হ্যাঁ, এটা আমি তোমাকে গাইড থেকে দাগাই দিব, দেখবো ওখানে আছে এই যে টেস্টিস, মানে টেস্টিসের আমি একটু যদি তোমাকে ছবি দেখাই, আচ্ছা ছবি একটু পরে দেখাই। তো টেস্টিসের অনেকগুলো পার্ট আছে, এটা যখন টেস্টিস পড়বা অ্যাবডোমেনে গিয়ে তখন শিখবা। তো টেস্টিসের মধ্যে অনেকগুলো পার্ট আছে। তো একটা পার্টের নাম হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। এটা মনে হয় ইন্টারমিডিয়েটও নামটা পড়ছো, যে টেস্টিসের একটা পার্টের নাম হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। তো যদি আমি স্পেসিফিক্যালি বলি তাহলে ওই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে আমার পুরাই স্পারমাটোজেনেসিস প্রসেসটা হয়। তাহলে টেস্টিসের সেমিনিফেরাস টিউবিউলের ভিতরে থাকে প্রিমর্ডিয়াম জার্ম সেল। তাহলে প্রিমর্ডিয়াম জার্ম সেল কেমন? এটা হচ্ছে ডিপ্লয়েড সেল, মানে 2n সেল। তাহলে দেখো এখানে আমার মেকানিজমগুলো আমি স্টেপ ওয়াইজ লিখে রাখছি। তাহলে কি হবে? প্রথমে হচ্ছে যে আমার প্রিমর্ডিয়াম জার্ম সেল, যেটা কত? যেটা হচ্ছে 2n। এখন এই প্রিমর্ডিয়াম জার্ম সেলের প্রথমে দেখো মাইটোসিস সেল ডিভিশন হবে। তাহলে মাইটোসিস হলে কি 2n থেকে যায়। তাহলে আমার প্রিমর্ডিয়াম জার্ম সেল মাইটোসিস সেল ডিভিশন করে নতুন এক ধরনের সেল প্রোডাকশন করলো, যেটার নাম হচ্ছে স্পারমাটোগোনিয়া। ঠিক আছে, তাহলে স্পারমাটোগোনিয়ার আবার মাইটোসিস হবে। তাহলে আবার মাইটোসিস হলে স্পারমাটোগোনিয়া তৈরি করবে প্রাইমারি স্পারমাটোসাইট। তাহলে দেখো প্রিমর্ডিয়াম জার্ম সেল, স্পারমাটোগোনিয়া, প্রাইমারি স্পারমাটোসাইট তিনটাই কিন্তু আমার হচ্ছে ডিপ্লয়েড সেল, হ্যাঁ, মানে 2n সেল। এইবার এরপর থেকে যা যা সেল আসবে সব হচ্ছে আমার হ্যাপ্লয়েড, মানে n সেল। তাহলে প্রাইমারি স্পারমাটোসাইটের উপর আমার কি হবে? আমার হবে মিওসিস 1। মিওসিস 1 হইলে কি হবে? আমার ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাবে। ইন্টারে আমরা পড়ছি মিওসিসে হাফ হয়ে যায়। তাহলে প্রাইমারি স্পারমাটোসাইটের উপর আমার হইলো মিওসিস 1। মিওসিস 1 হওয়ার পর ওইটা হয়ে গেল সেকেন্ডারি স্পারমাটোসাইট। ঠিক আছে, তাহলে সেকেন্ডারি স্পারমাটোসাইটের উপর এবার কি হবে? মিওসিস 2 হবে। তাহলে মিওসিস 2 হইলে সেকেন্ডারি স্পারমাটোসাইট হয়ে গেল স্পারমাটিড। ঠিক আছে, আচ্ছা এখন এই স্পারমাটিডের উপর আমার একটা বিশেষ ধরনের, বলো, দেখো বুঝাইছে হচ্ছে যে দুই ভাগে ভাগ হয়েছে প্রাইমারি স্পারমাটোসাইট। ধরো সেল ডিভিশন মানে কি দুই ভাগে ভাগ হইলো, তাহলে এই একটা সেকেন্ডারি স্পারমাটোসাইট, এই সাইডে আরেকটা সেকেন্ডারি স্পারমাটোসাইট। তো এই সাইডে লিখছে আর এই সাইডে জাস্ট গোল দিয়ে রাখছে। তাহলে সেকেন্ডারি স্পারমাটোসাইটের উপর আবার মিওসিস 2 হইলো ওটা স্পারমাটিড। আচ্ছা এই পর্যন্ত গেল। ঠিক আছে, নর্মাল সেল ডিভিশন আমরা ছোট থেকে যেভাবে পড়ছি ওইভাবেই, প্রথমে মাইটোসিস, পরে মিওসিস, তারপরে কি প্রাইমারি স্পারমাটোসাইট পর্যন্ত 2n, তারপর থেকে সব nn। আচ্ছা, তাহলে স্পারমাটিড পর্যন্ত আমরা বুঝলাম। এইবার এখানে একটা ডিফারেন্ট জিনিস হবে। দেখো স্পারমাটিড থেকে আমার প্রোডাকশন হবে স্পারমাটোজোয়া। স্পারমাটোজোয়া মানে কিন্তু স্পার্ম। ঠিক আছে, মানে স্পারমাটোজোয়াকে আমরা সংক্ষেপে স্পার্ম বলি। তাহলে এই যে স্পারমাটিড থেকে যখন স্পার্ম প্রোডাকশন হবে, তো এখানে কিন্তু মাইটোসিসও হবে না, এখানে কিন্তু মিওসিসও হবে না। এখানে একটা ডিফারেন্ট ধরনের মেকানিজম হবে, যেটাকে আমরা বলি স্পারমিওজেনেসিস। হ্যাঁ, তাহলে কি স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া হয় একটা বিশেষ মেকানিজমের মাধ্যমে, যেটাকে আমরা বলি হচ্ছে স্পারমিওজেনেসিস। এখন এই বিশেষ মেকানিজমটা কি বা কেন হয়?
আচ্ছা, এখন দেখো যখন আমরা একদম শুরুতে গ্যামেটোজেনেসিসের সংজ্ঞা পড়ে আসছি, সংজ্ঞার মধ্যে আমরা বলছি কি যে আমাদের চেঞ্জেস হবে দুই ধরনের, একটা ক্রোমোজোমাল চেঞ্জ, একটা হচ্ছে মরফোলজিক্যাল চেঞ্জ। হ্যাঁ, এখন দেখো এই যে প্রিমর্ডিয়াম জার্ম সেল থেকে স্পার্মাটিড পর্যন্ত, এখানে কিন্তু আমরা খালি ক্রোমোজোমাল চেঞ্জই দেখলাম, যে 2n ছিল প্রাইমারি স্পার্মাটোসাইট পর্যন্ত, সেকেন্ডারি থেকে ওটা n হয়ে গেছে, তার মানে কি আমার ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে গেছে। আমরা কিন্তু এই পর্যন্ত খালি ক্রোমোজোম নাম্বারেরই চেঞ্জ দেখলাম, আমরা কিন্তু কোনো মরফোলজিক্যাল চেঞ্জ দেখলাম না। তাহলে এই যে স্পার্মিওজেনেসিস, এইটা হচ্ছে মেইনলি মরফোলজিক্যাল চেঞ্জ। তাহলে দেখো স্পার্মিওজেনেসিসের সংজ্ঞা লিখে রাখছি যে স্পার্মিওজেনেসিস কি একটা সিরিজ অফ চেঞ্জেস, যেটাতে কি হয় আমার স্পার্মাটিডটা ট্রান্সফরমেশন হয় স্পার্মাটোজোয়াতে কনভার্ট হয়। এখন হচ্ছে এই যে বলতেছি মরফোলজিক্যাল চেঞ্জ, তার মানে কি এর আকৃতিগত কিছু পরিবর্তন আসে, তার মানে স্পার্মিওজেনেসিস কি আমার মরফোলজিক্যাল চেঞ্জেস, যে মরফোলজিক্যাল চেঞ্জ হয় আমার এরকম স্পার্মাটিড এরকম গোল গাল দেখতে থাকে, এরকম গোল্লা দেখতে থাকে, তাহলে স্পার্মাটিড এরকম একটা গোল চেহারা থেকে এরকম একটা সরু লম্বা সুতার মতো একটা স্ট্রাকচারে মানে ট্রান্সফর্ম হয়। তার মানে স্পার্মিওজেনেসিসে কিন্তু কোনো ক্রোমোজোমাল চেঞ্জ নাই, এটা খালি গোল একটা স্ট্রাকচার থেকে আরেকটা লম্বা সুতার মতো দেখতে একটা স্ট্রাকচারে কনভার্ট হচ্ছে। তাহলে এইটা হচ্ছে স্পার্মিওজেনেসিস। তাহলে স্পার্মিওজেনেসিস নিয়ে আমরা পড়বো পরে, এখান থেকে আমরা আরো কয়েকটা কথাবার্তা দেখে আসি। আচ্ছা, তাহলে এখান থেকে তোমাকে ভাইবাতে কি কি কোশ্চেন ধরতে পারে সেটা বলি। একটা তো ধরতেই পারে যে স্পার্মাটোজেনেসিসের স্টেপগুলো হচ্ছে যে বলো এরকম। আচ্ছা, এটা রিটেনে খুব বেশি আসে, এটা আমাদের প্রফের রিটেনেও হচ্ছে আসছে যে স্পার্মাটোজেনেসিসের স্টেপসগুলো লিখো এরকম, ঠিক আছে। তাহলে স্টেপগুলো ধরো তুমি, তোমাকে ভাইবাতেও ধরতে পারে, রিটেনেও আসতে পারে। তাহলে তুমি বললা যে কোথায় 2n কোথায় n, এইগুলো এভাবে তুমি বললা ব্যাখ্যা করে। আচ্ছা, এরপরে তোমাকে যদি ছোট ছোট কোশ্চেন ধরে তাহলে কি ধরতে পারে যে হচ্ছে কোথায় মিওসিস 1 হয়, কোথায় মিওসিস 2 হয়, তাহলে এগুলো যেন আলাদা আলাদা করে ধরলে বলতে পারো মিওসিস 1 হয় প্রাইমারি স্পার্মাটোসাইটে, মিওসিস 2 হয় সেকেন্ডারি স্পার্মাটোসাইটে, তাহলে কোথায় 1 হয় কোথায় 2 হয়, 1 নাম্বার প্রশ্ন করতে পারে। আচ্ছা, তারপরে বলতে পারে যে যেই মানে স্টেজগুলোতে 2n ক্রোমোজোম থাকে সেইগুলোর নাম বলো, যেখানে তোমার n থাকে সেগুলোর নাম বলো। তাহলে প্রথম তিনটা মানে প্রিমর্ডিয়াম জার্ম সেল, স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইট, এখানে থাকে 2n, আর এরপর থেকে যা যা সেখানে থাকে হচ্ছে n। হ্যাঁ, এরকম ছোট ছোট কোশ্চেন ধরতে পারে। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই মানে কোথায় কোথায় হচ্ছে n থাকে, কোথায় কোথায় হচ্ছে 2n থাকে, কোন কোন স্টেজে, এটাই। আচ্ছা, এরপরে আসো এই যে হচ্ছে কি বলে স্পার্মাটোগোনিয়া, হ্যাঁ, যেটা আমাদের স্টেজ মানে 2 নাম্বার স্টেজ ছিল। হ্যাঁ, তাহলে এই স্পার্মাটোগোনিয়ার আবার 3টা টাইপ হয়। দেখো আমি টাইপগুলো পাশে লিখে রাখছি। স্পার্মাটোগোনিয়ার টাইপ এ, টাইপ, দাঁড়াও মিনিট। তাহলে স্পার্মাটোগোনিয়ার হচ্ছে 3টা টাইপ হয়। 3টা টাইপ কি, একটা হচ্ছে টাইপ এ ডার্ক, একটা হচ্ছে টাইপ এ পেল, আর একটা হচ্ছে টাইপ বি পেল, ঠিক আছে। তার মানে স্পার্মাটোগোনিয়া 3 টাইপের হয়। এখন যদি আমি এইটাকে আরো ব্রিফলি মানে আরো বর্ণনা করে বলতে চাইতাম তাহলে কি বলতাম যে প্রিমর্ডিয়াম জার্ম সেল থেকে স্পার্মাটোগোনিয়া টাইপ এ ডার্ক, ওখান থেকে স্পার্মাটোগোনিয়া টাইপ এ পেল, ওখান থেকে স্পার্মাটোগোনিয়া টাইপ বি পেল, ওখান থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট। এটা হচ্ছে যে যদি আমি আরো ব্রিফলি বলতে চাইতাম তাহলে হচ্ছে যে এভাবে বলতাম, ঠিক আছে। কিন্তু একবারে স্পার্মাটোগোনিয়া বললেও হয়ে যায়। তোমাকে যদি আলাদা করে ধরে যে স্পার্মাটোগোনিয়ার কি কি টাইপ আছে তাহলে এই 3টা হচ্ছে আমাদের টাইপ। এখন এই যে আমরা টাইপ এ, টাইপ বি, ডার্ক, পেল এগুলো কিসের বেসিসে ভাগ করলাম, যদি তোমার ইন্টারের পড়ায় মনে থেকে থাকে তাহলে হচ্ছে যে একটা জিনিস মনে থাকবে, সেটা হচ্ছে বোটানির 1 নাম্বার চ্যাপ্টারে আমরা একটা কথা পড়তাম, সেটা হচ্ছে যে ক্রোমাটিন 2 ধরনের, একটা হচ্ছে ইউক্রোমাটিন, একটা হচ্ছে হেটারোক্রোমাটিন, ঠিক আছে। তাহলে যেখানে যেখানে আমরা ডার্ক বলতেছি তার মানে হচ্ছে এই ডার্ক মানে এখানে আছে হেটারোক্রোমাটিন, আর যেখানে যেখানে আমরা পেল বলতেছি তার মানে কি পেল মানে ওখানে আছে হচ্ছে ইউক্রোমাটিন। তাহলে আমরা ইন্টারে কি পড়তাম যে হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিনের মধ্যে কোনটা হচ্ছে বেশি অ্যাক্টিভ, যেটা আমার ইউক্রোমাটিন মানে যেটা হচ্ছে পেল ওইটা হচ্ছে যে আমার বেশি অ্যাক্টিভ থাকে মানে কি ওটা বেশি বেশি হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশন, তারপরে ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন এগুলো বেশি বেশি করতে পারে, ঠিক আছে। তাহলে স্পার্মাটোগোনিয়ার মধ্যে যেটা ডার্ক তারা কম কম হচ্ছে সেল ডিভিশন করে বা কম কম হচ্ছে যে অ্যাক্টিভ থাকে, যারা পেল তারা হচ্ছে বেশি বেশি অ্যাক্টিভ থাকে। তার মানে টাইপ এ ডার্ক এটা হচ্ছে সবচাইতে ইনঅ্যাক্টিভ, এর চাইতে আরেকটু অ্যাক্টিভ হচ্ছে টাইপ এ পেল, ওর চাইতে সবচাইতে বেশি অ্যাক্টিভ হচ্ছে আমার টাইপ বি পেল, ঠিক আছে। তাহলে এই উপরেরটা সবচেয়ে ইনঅ্যাক্টিভ, নিচেরটা হচ্ছে সবচাইতে অ্যাক্টিভ। তাহলে এটা একটু জাস্ট জেনে রাখো, এটা যে আহামরি ইম্পর্টেন্ট ব্যাপারটা না এরকম বাট জানা উচিত। আচ্ছা, এরপরে আমরা তাহলে চলে আসি এই আমাদের সেই স্পার্মিওজেনেসিস নিয়ে। তার মানে স্পার্মিওজেনেসিসের সংজ্ঞা আমরা পড়লাম, স্পার্মিওজেনেসিসে কি হয় মরফোলজিক্যাল চেঞ্জ হয়। এখন এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সব সময় পরীক্ষায় আসে, রিটেনে আসে, ভাইভাতে ধরে, মানে এটা আসবে না এটা হতেই পারে না, যে স্পার্মিওজেনেসিসে আমাদের কি কি চেঞ্জেস হয়। এই যে আমরা বলতেছি মরফোলজিক্যাল চেঞ্জেস, কি কি চেঞ্জেস হয়, তাহলে এইটা যেই সিরিয়ালে আছে এই সিরিয়ালেই বলার ট্রাই করবা, এভাবেই বলার ট্রাই করবা, ঠিক আছে। মানে এটা এত কমন কোশ্চেন যে সবার একদম ঠোঁটস্থ মুখস্থ থাকে এরকম একটা ব্যাপার। আচ্ছা,
তাহলে দেখো চারটা চেঞ্জেস কি কি। প্রথমে বলতেছে কি ফর্মেশন অফ দ্য অ্যাক্রোজোম। ওই যে অ্যাক্রোজোম আমরা দেখে আসলাম, এই যে সামনে ছিল অ্যাক্রোজোম, একদম সামনে অ্যাক্রোজোম কি বলছিলাম যে এখানে অনেকগুলো এনজাইম স্টোর অবস্থায় থাকে। তাহলে প্রথমে আমার কি হবে ফর্মেশন অফ দ্য অ্যাক্রোজোম, এক নাম্বার চেঞ্জেস। আচ্ছা 2 নম্বর বলতেছে কনডেনসেশন অফ দ্য নিউক্লিয়াস। এই যে আমাদের হেডের মধ্যে অ্যাক্রোজোম ছাড়া একটা কি ছিল নিউক্লিয়াস, তাহলে ওই নিউক্লিয়াসটা এখন কনডেন্সড হয়ে যাবে। আচ্ছা কেন কনডেন্সড হয়ে যাবে, কারণ কি আমরা বলছিলাম স্পার্মিওজেনেসিস হওয়ার আগে আমাদের হচ্ছে যে মানে চেহারাটা কেমন ছিল স্পার্মাটিডের, এরকম গোলগাল ছিল। তাহলে ও এখন এরকম একটা গোলগাল চেহারা থেকে একটা সুতার মতো চিকন হয়ে গেছে। তার মানে কি ওর সাইজটা কি কম হয়ে গেছে না, মানে নিউক্লিয়াসের থাকার জন্য এখানে যতটুকু স্পেস ছিল ও যখন সুতার মতো হয়ে গেল ওর কি থাকার জন্য স্পেসটা কমে গেল না, এই জন্য কি হলো কনডেন্সড হয়ে নিউক্লিয়াসটা ছোট হয়ে গেল। তাহলে প্রথমে ফর্মেশন অফ দ্য অ্যাক্রোজোম, তারপরে কনডেনসেশন অফ দ্য নিউক্লিয়াস। আচ্ছা তারপরে বলতেছে ফর্মেশন অফ দ্য এই যে নেক মিডিল পিস টেল, মানে ওর তিনটা যে স্ট্রাকচার ছিল তিনটা স্ট্রাকচার ফর্মেশন হইলো। আচ্ছা 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, সেটা বলতেছে কি শেডিং অফ দ্য মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম। আচ্ছা সাইটোপ্লাজম শেডিং হয়ে গেল, তার মানে কি ঝরে গেল, ফ্যাট ঝরে যাওয়ার মতো, যে আমরা যখন দৌড়াই কি ফ্যাট ঝরে যায় ওরকম। যে এই যখন স্পার্মাটিড ছিল গোলগাল ছিল ওর অনেক সাইটোপ্লাজম ছিল, ও যখন স্পার্ম হয়ে গেল ও চিকন হয়ে গেল, তার মানে কি ও যে এক্সট্রা সাইটোপ্লাজম গুলো ছিল ওইগুলোকে হচ্ছে শেড আউট করে ফেললো। তাহলে এটাকে আমরা বলতেছি শেডিং অফ দ্য মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম। আচ্ছা এখন এই কোশ্চেনটা হচ্ছে খুবই করে যে এই যে ধরো সাইটোপ্লাজমের যে শেডিং হয়ে যাচ্ছে ওই শেড হওয়া সাইটোপ্লাজমগুলোর ফেট কি হয়, মানে ওইগুলো ওই চলে যায়। তাহলে দেখো ওইগুলা কি হয়, যে এই যে আমরা বলে আসলাম একদম শুরুতে যে টেস্টিসের মধ্যে ছিল সেমিনিফেরাস টিউবিউল, ওই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যেই হচ্ছে আমার এই পুরো স্পার্মাটোজেনেসিস হচ্ছিল। এখন ওই সেমিনিফেরাস টিউবিউলে এক ধরনের সেল থাকে, এটা অ্যাবডোমেনে গেলে পড়বা, ওই সেলের নাম হচ্ছে সার্টোলি সেল। এখন এই সার্টোলি সেল হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেল অফ মেল বডি, মানে মেলদের ক্ষেত্রে সার্টোলি সেলের অনেক অনেক ফাংশন আছে, ঠিক আছে। তো তার মধ্যে একটা ফাংশন হচ্ছে এই যে আমার যে এক্সট্রা সাইটোপ্লাজমগুলো শেড আউট হয়ে যাচ্ছে ওই সাইটোপ্লাজমগুলোকে হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। ফ্যাগোসাইটোসিস মানে তো বুঝো খেয়ে ফেলা, ঠিক আছে। তার মানে এই যে সাইটোপ্লাজম শেড আউট হয়ে যাচ্ছে ওই সাইটোপ্লাজমগুলো সার্টোলি সেল হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে নষ্ট করে দেয়, ঠিক আছে। তাহলে এই চার রেসিডুয়াল বডি মানে কি, যে এই যে যখন সাইটোপ্লাজমগুলো শেড আউট হচ্ছে যে গোল চেহারা থেকে চিকন হওয়ার জন্য, তখন ওরা কিছু হচ্ছে ধরো কি বলবো মানে এটাকে ইংলিশে কি বলে, যে কিছু দানা দানা আকারে হচ্ছে যে সিক্রেট হয়, হ্যাঁ ওইগুলোকে আমরা বলতেছি রেসিডুয়াল বডি। রেসিডুয়াল বডি মানে যে যেটার বডিতে কোনো কাজ নাই। এই যে সাইটোপ্লাজমগুলো কেন ফ্যাগোসাইটোসিস হয়ে যাচ্ছে, কারণ কি সাইটোপ্লাজমের তো কোনো কাজ নাই। তাহলে এরকম এই যে দানা দানা আকারে সিক্রেট হয়, ওরা যদি ফ্যাগোসাইটোসিস না হতো তাহলে তো ওটা বডির মধ্যে জমা থাকতো, কিন্তু বডির মধ্যে তো ওর কোনো কাজ নাই। তাহলে এরকম যেসব জিনিস যারা এরকম দানা দানা আকারে সিক্রেট হচ্ছে বাট ওদের আমার বডিতে কোনো কাজ নাই, এরকম জিনিসগুলোকে আমরা বলি রেসিডুয়াল বডি। এটা একটা জেনারেলাইজ টার্ম, ঠিক আছে, এটা আহামরি কোনো মেডিকেল টার্ম এমন না। তাহলে এই রেসিডুয়াল বডি আকারে সিক্রেট হয় ওইগুলোকে সার্টোলি সেল হচ্ছে খেয়ে ফেলতেছে, মানে ফ্যাগোসাইটোসিস করে ফেলতেছে। তাহলে এই চারটা চেঞ্জ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে কি করবা, এখানে এই ছবিটা আমি আঁকাই নাই, এই যে স্পার্মিওজেনেসিসের একটা ছবি আছে, তাহলে একটা স্পার্মের ছবি শিখতে বলছি আর একটা হচ্ছে স্পার্মিওজেনেসিসের ছবি বললাম, এই দুইটা ছবি হচ্ছে ল্যাংম্যান থেকে দেখবা। এই ছবিগুলো কিন্তু আঁকানো লাগে, হ্যাঁ আমি দরকার হলে মানে এটা তো আগেও দেখাইছি, তুমি তো চিনো মনে হয়, ল্যাংম্যান খুললেই চিনবা, যদি না চিনো তাহলে আমাকে বললাম আমি ছবি তোমাকে মানে বলে দিব কত নম্বর ছবি। তাহলে এটা গেল আমাদের স্পার্মিওজেনেসিস। এবার আসো নেক্সটে। আচ্ছা এখানে কিছু ছোট ছোট ভাইবা টাইপের কোশ্চেন আছে, হ্যাঁ যে দেখো আগে এটা বলি, এই যে স্পার্মাটোগোনিয়া বলছিলাম যে স্পার্মাটোগোনিয়া কি টাইপে ডার্ক ছিল, টাইপ এ পেল ছিল, টাইপ বি পেল ছিল, হ্যাঁ। তাহলে দেখো এখানে এগুলাই লিখে রাখছি যে এরা কেন ডার্ক, ডার্ক মানে কি এদের হচ্ছে যে হেটারোক্রোমাটিন থাকে, তাহলে এরা বেশি বেশি ডিভাইড করতে পারে না। কিন্তু যেটা পেল, পেল কি এরা হচ্ছে র্যাপিডলি ডিভাইড করতে পারে, কেন, কারণ এরা হচ্ছে যে ইউক্রোমাটিন ক্যারি করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে আমরা বলে ফেলছি। আচ্ছা এরপরে আসো এই যে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে একটা মেল বডিতে ডেইলি মানে পার ডে প্রতিদিন হচ্ছে 300 মিলিয়ন করে স্পার্ম সেল প্রোডাকশন হয়, হ্যাঁ এটা এমসিকিউতে আসে, তো কতগুলা করে 300 মিলিয়ন, এটা মনে রাখবা। আচ্ছা এরপরে আসে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা এখন বুঝবা কিনা জানি না, তাও বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে আমরা বললাম যে স্পার্মাটোজেনেসিস কোথায় হয়, হয় হচ্ছে আমাদের সেমিনিফেরাস টিউবিউল। আচ্ছা এখন দেখো একটা মেল ফিমেল যে কোনো কারোর ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে যে মানে পিউবার্টিতে যাওয়ার পর কি পিউবার্টিতে যাওয়ার পর আমাদের হচ্ছে বডিতে গ্যামেট প্রোডাকশন শুরু হয়, মেল বডি ফিমেল বডি বোথ ক্ষেত্রে। এখন কোশ্চেন করছে যে একটা মেল বডিতে এই যে আমাদের গ্যামেট প্রোডাকশন হচ্ছে মানে স্পার্ম প্রোডাকশন হচ্ছে, এইটা পিউবার্টিতে যাওয়ার পর শুরু হচ্ছে বুঝলাম, কিন্তু কেন বিফোর পিউবার্টিতে হচ্ছে না, মানে বিফোর পিউবার্টিতে কি এমন ঘটে যার কারণে আমাদের স্পার্ম প্রোডাকশন হয় না, আর পিউবার্টিতে যাওয়ার পর কি এমন বডিতে চেঞ্জ আসলো যে হচ্ছে যে আমাদের স্পার্ম প্রোডাকশন শুরু হইলো বা ওভাম প্রোডাকশন শুরু হইলো, ঠিক আছে। তাহলে বলতেছে মেল বডিতে কি হয়, এই যে সেমিনিফেরাস টিউবিউলের ভিতরে আমাদের হচ্ছে যে মেল বডিতে ইয়াটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস হচ্ছে। এখন বিফোর পিউবার্টি কি থাকে, এই সেমিনিফেরাস
সেমিনিফেরাস টিউবিউল হচ্ছে টিউবের মতো, মানে ওর তো নামই টিউবিউল, ও হচ্ছে টিউবের মতো, তার মানে কি ওর ভিতরে ফাঁকা আর একটা ওয়াল আছে, মানে ভিতরে ফাঁকা থাকে। এখন বলতেছে একটা ছেলে বাচ্চা যখন পিউবার্টির আগে থাকে, মানে বিফোর পিউবার্টি থাকে, তখন তার এই যে কর্ডগুলা, মানে সেমিনিফেরাস টিউবিউলের যেই মানে কর্ড লাইক যে স্ট্রাকচার, ওইটা হচ্ছে সলিড থাকে, মানে ভিতরের ফাঁকা জায়গাটা থাকে না। কিন্তু যখন ও পিউবার্টিতে আসে তখন কি হয়, আস্তে আস্তে ওই সলিড কর্ড লাইক যে টিউবটা, ওইটা হচ্ছে ক্যানালাইজেশন হয়, তার মানে ওর ভিতরে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, ক্যানাল তৈরি হয়। তাহলে যখন একটা জায়গা তৈরি হয়ে গেল, তাহলে ও এখন মানে স্পারমাটোজেনেসিস করতে পারবে। আর বিফোর পিউবার্টিতে ওই ফাঁকা জায়গাটাই ছিল, এই জন্য ও হচ্ছে গ্যামেট প্রোডাকশন করতে পারতো না। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ গোনাডাল কোষ। হ্যাঁ সেম জিনিস, মানে গোনাডাল কর্ড মানে গোনাডের ভিতরে যে কর্ড থাকে ওইটার নামই হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। ঠিক আছে। আচ্ছা, এখন আসো এই যে আমাদের স্পারমাটোজেনেসিস হচ্ছে, তো স্পারমাটোজেনেসিসের জন্য আমাদের তিনটা হরমোন লাগে। একটা দেখো, একটা হচ্ছে লুটিনাইজিং হরমোন, একটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। হ্যাঁ, এখানে হচ্ছে তিনটা হরমোন। আর তুমি যখন ফিমেলে পড়বা ওজেনেসিস, তখন দেখবা ওখানে তো আর ফিমেল বডিতে তো আর টেস্টোস্টেরন থাকে না, ফিমেল বডিতে দুইটা হরমোন, এই যে লুটিনাইজিং হরমোন আর ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। আর মেল বডিতে একটা হরমোন হচ্ছে বেশি। হ্যাঁ, তাহলে এখানে তিনটা, আমরা ফিমেলে গিয়ে পড়বো হচ্ছে দুইটা। তাহলে এই তিনটা হরমোনের নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হরমোন নিয়ে আমরা আরেকটু ডিটেলস পড়বো একটু পরে, বাট এখানে আপাতত তিনটা হরমোনের নাম জাস্ট হচ্ছে দাগায় রাখো বা মনে রাখো। তাহলে গেল কাহিনী। এই যে এইবার আমরা চলে আসলাম হচ্ছে ওজেনেসিসে। তাহলে এই ওজেনেসিসও আমাদের কিছু ছোট ছোট ইনফরমেশন লাগবে, যেটা আমি গাইড থেকে দেখাই দিব। আপাতত আমরা মেকানিজমগুলো পড়ি। তাহলে ওজেনেসিস কি, দেখো ওজেনেসিস শুরু হয় কখন। আচ্ছা, একটা কথা বলি যে এই যে স্পারমাটোজেনেসিস আর ওজেনেসিসের মধ্যে যদি আমি বলি যে বেসিক ডিফারেন্স কি, তাহলে একটা না দুইটা বেসিক ডিফারেন্স হচ্ছে। এই যে তোমার যে স্পারমাটোজেনেসিস মেল বডিতে, এই মেল বডির স্পারমাটোজেনেসিস শুরু হয় পিউবার্টিতে। হ্যাঁ, আর শেষ হয়, এর কোনো শেষ নাই, এটা হচ্ছে আপ টু দ্য ডেথ চলতেই থাকে। কিন্তু কি হয় যে একটা মানে মেলের বয়স যখন বাড়তে থাকে, আস্তে আস্তে স্পারমাটোজেনেসিসের পাওয়ারটা কমতে থাকে। কিন্তু এটা কখনোই এমন হয় না যে স্পারমাটোজেনেসিস অফ হয়ে গেছে, ডিজিজ কন্ডিশন ছাড়া। ঠিক আছে, মানে নর্মালি আর কি। তার মানে স্পারমাটোজেনেসিস শুরু হচ্ছে পিউবার্টিতে, বাট এটা আপ টু দ্য ডেথ চলতেই থাকে। কিন্তু একটা টাইমে গিয়ে, একটা মানে বয়সের পরে গিয়ে, ধরো 50-60 এরকম বয়সের পরে গিয়ে ওইটার পটেনশিয়ালিটি কমে যায় এরকম। ঠিক আছে, কিন্তু ফিমেলের ক্ষেত্রে বেসিক ডিফারেন্স কি, ফিমেলের ক্ষেত্রে এটা শুরু হয়ে যায় বিফোর বার্থ। মানে এই যে পুরা ওজেনেসিসের এই যে স্টেপটা না, দেখো আমি লিখে রাখছি যে এই যে এইটুকু স্টেপ, মানে প্রাইমারি ওসাইট পর্যন্ত হয় হচ্ছে বিফোর বার্থ, মানে এইটুকু হয়েই আমরা জন্মগ্রহণ করি ফিমেল যেসব বেবিরা থাকে। ঠিক আছে, তার মানে মেল বডিতে শুরু হচ্ছে, পুরাটাই শুরু হচ্ছে পিউবার্টিতে গিয়ে, বাট ফিমেল বডিতে এই প্রথম দুইটা স্টেপ হচ্ছে জন্মের আগে হয়েই একটা মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করে, আর পরের স্টেপগুলো হচ্ছে পিউবার্টিতে হয়। ঠিক আছে, তার মানে দেখো শুরু হচ্ছে বিফোর বার্থ। বিফোর বার্থ মানে দেখো পাশে আমি লিখেও রাখছি যে IUL মানে ইন্ট্রা ইউটেরাইন লাইফ, তার মানে কি প্রেগন্যান্সি টাইম। তাহলে ইন্ট্রা ইউটেরাইন লাইফের যখন একটা প্রেগন্যান্সির 3 মাস চলতেছে, যদি ওই প্রেগন্যান্সির বাচ্চাটা মেয়ে হয়, তাহলে ওই মেয়ে বাচ্চা যখন মায়ের পেটে আসছে, তার বয়স 3 মাস মায়ের পেটের মধ্যে, তখনই তার হচ্ছে ওজেনেসিস স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, আর এইটা শেষ হয়ে যাবে কখন, এই যে আমরা একটা কমন টার্ম বলি মেনোপজ। মেনোপজ মানে কি, যখন পিরিয়ড বন্ধ হয়ে যায়, তাহলে শেষ হবে হচ্ছে মেনোপজে। মানে দেখছো দুইটা কিন্তু উল্টা, মেল বডিতে শুরু হচ্ছে পিউবার্টিতে সারা জীবন চলতেছে, আর ফিমেলে শুরু হচ্ছে জন্মের আগে কিন্তু শেষ হয়ে যাচ্ছে মেনোপজে। তাহলে এইটা হচ্ছে ওজেনেসিস আর স্পারমাটোজেনেসিসের একটা মানে বেসিক ডিফারেন্স। তার মানে কি, মহিলারা কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর, ধরো 45-50 এরকম একটা বয়সের পর গিয়ে হচ্ছে তার মানে ফার্টিলিটি লুজ করে, মানে আর তার হচ্ছে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা থাকে না, বাট মেলের কখনোই ফার্টিলিটি লুজ হয় না। ঠিক আছে, আচ্ছা তাহলে আসো ওজেনেসিস। তাহলে ওজেনেসিসের স্টেপও হচ্ছে হুবহু স্পারমাটোজেনেসিসের স্টেপের মতো। তাহলে প্রথমে হচ্ছে ওভারি। ওভারির মধ্যে কি ছিল, আমাদের প্রিমর্ডিয়াম জার্ম সেল। তাহলে প্রিমর্ডিয়াম জার্ম সেলকে এটা ডিপ্লয়েড মানে 2n, ওখান থেকে কি হলো, মাইটোসিস হইলো। মাইটোসিস হয়ে তৈরি হবে ওগোনিয়া, একই ধরনের। ওগোনিয়ার আবার হচ্ছে মাইটোসিস হইলো, তাহলে ওগোনিয়া তৈরি করবে প্রাইমারি ওসাইট। তাহলে প্রাইমারি ওসাইট পর্যন্ত আমাদের হচ্ছে 2n। এবার প্রাইমারি ওসাইটের উপর মিওসিস 1 হবে, ও তৈরি করবে সেকেন্ডারি ওসাইট। সেকেন্ডারি ওসাইটের উপর আবার মিওসিস 2 হবে, ও তৈরি করবে কি ওভা। আচ্ছা, এখানে হুবহু সেম, বাট একটা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে এই ছবিটা দেখো, এই যে প্রাইমারি স্পারমাটোসাইট, ওর উপরে হয়েছিল হচ্ছে মিওসিস 1। মিওসিস 1 হয়ে যে তখন তুমি যে প্রশ্ন করলা, মিওসিস 1 হয়ে ও তৈরি করছিল দুইটা স্পারমাটোসাইট, এই একটা স্পারমাটোসাইট, এই সাইডে একটা স্পারমাটোসাইট। কিন্তু ফিমেল বডিতে কিন্তু এরকম না। ফিমেল বডিতে দেখো প্রাইমারি ও সাইটের মিওসিস 1 হয়েছে, মিওসিস 1 হয়ে ও দুই ভাগে ভাগ হয়েছে, কিন্তু ও একটা তৈরি করছে সেকেন্ডারি ও সাইট, আরেকটা তৈরি করছে পোলার বডি। এখন আসো পোলার বডি কি।
পোলার বডি মানে হচ্ছে যে ধরো এই যে এটা যদি স্পারমাটোজেনেসিস হতো মানে মেল বডিতে হতো, তখন কি হতো, এই প্রাইমারি ওসাইটটা ইকুয়ালি ডিভাইড করতো। এটা তো সেল ডিভিশন, তার মানে কি ডিভিশন হচ্ছে, ও হচ্ছে ইকুয়ালি ডিভাইড করতো, ইকুয়ালি ডিভাইড করে দুইটা সেকেন্ডারি স্পারমাটোসাইট ফর্ম করতো। কিন্তু ফিমেল বডিতে এই প্রাইমারি ওসাইটটা ইকুয়ালি ডিভাইড হয় না, এটা হচ্ছে আনইকুয়াল ডিভাইড হয়, একটা বড় একটা হচ্ছে ছোট। তাহলে যেইটা বড় সেইটা হয় সেকেন্ডারি ওসাইট, আর যেটা ছোট সেইটা হয় হচ্ছে পোলার বডি। বলো। হুম, দুইটা ওগোনিয়া, হ্যাঁ প্রথমে ছিল প্রিমর্ডিয়াল জার্সাল, ওখান থেকে ওগোনিয়া, তারপরে প্রাইমারি স্পারমাটোসাইট। এইটার মতো এখানে যা যা এখানেও সেম সেম, এইটুকু টুকুর কোনো ডিফারেন্স নাই। এটা সেই প্রিমর্ডিয়াম জার্সাল বুঝাইছি, এখানে যেরকম প্রিমর্ডিয়াম জার্সাল লিখছিলাম এখানে লিখি নাই, জাস্ট গোল দিছি আর কি বোঝার জন্য। মানে প্রিমর্ডিয়াম জার্সাল, তারপরে হ্যাঁ তারপরে ওগোনিয়া, তারপরে প্রাইমারি ওসাইট। তাহলে ডিফারেন্সটা হচ্ছে এখানে প্রাইমারি ওসাইটের পর এখানে কি হইলো, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হইলো, যেটা বড় সেটা সেকেন্ডারি ওসাইট, যেটা ছোট সেটা হচ্ছে পোলার বডি। ঠিক আছে, এক নম্বর কথা। আচ্ছা তাহলে কি দেখো, যেটা খালি সেকেন্ডারি ওসাইট আর পোলার বডি, এখানে খালি ডিফারেন্স হচ্ছে একটা সাইজে বড় একটা সাইজে ছোট, এছাড়া কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, আচ্ছা এখন কেন একটা সাইজে বড় কেন একটা সাইজে ছোট, মানে কিসের জন্য? তাহলে কি যেটা সাইজে বড় ওখানে হচ্ছে সাইটোপ্লাজম বেশি, এই জন্য সাইজে বড়, আর যেটা আমার সাইজে ছোট ওখানে কি ওখানে আমার সাইটোপ্লাজম কম, এই জন্য পোলার বডি সাইজে ছোট হয়। ঠিক আছে, এবার দেখো এই পর্যন্ত গেল, বুঝলাম যে একটা বড় একটা ছোট। এরপর এই পোলার বডিও আবার কি মিওসিস 2 হয়ে দুইটা ভাগ হবে, সেকেন্ডারি ওসাইটও হচ্ছে মিওসিস 2 হয়ে দুইটা হচ্ছে ভাগ হবে। তাহলে যখন আবার ভাগ হবে তখন কি, পোলার বডি এমনিই ছোট ছিল, ওর যখন আবার ভাগ হবে আরো ছোট ছোট দুইটা জিনিস আসবে, ওদেরকে আমরা বলতেছি পোলার বডি। আর সেকেন্ডারি ওসাইট কত নিজে বড় ছিল, ওরও আবার হচ্ছে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে, তাহলে যেটা বড় সেটা হবে ওভাম, যেটা ছোট সেটা হবে পোলার বডি। তাহলে দেখো একবার স্পারমাটোজেনেসিস হওয়ার পর কিন্তু আমরা স্পার্ম পাচ্ছিলাম 4টা, তাই না, এই সেকেন্ডারি ওসাইট থেকে 2টা, এই সেকেন্ডারি ওসাইট থেকে 2টা, 4টা স্পার্ম পাচ্ছিলাম। কিন্তু ফিমেল বডিতে কি আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে 3টাই হয়ে গেল ছোট ছোট, তাহলে পোলার বডি হইতেছে 3টা আর এই ওভাম হইতেছে 1টা। ঠিক আছে, তার মানে কি যে ফিমেল আর অলওয়েজ প্রিশিয়াস, ফিমেল একবার একটা সাইকেল কমপ্লিট করে একটা ওভাম ফরমেশন করতেছে, ওই একটা ওভাম মাসে একবার রিলিজ হচ্ছে। ঠিক আছে, আর দেখো মেল বডিতে স্পার্ম প্রোডাকশন হচ্ছে পার ডেতে 300 মিলিয়ন, মানে কি অনেক, কেন, কারণ ওদের একটা সাইকেল হইলেই তোমার হচ্ছে কি হচ্ছে যে মানে 4টা করে স্পার্ম প্রোডাকশন হচ্ছে। ঠিক আছে, আর ফিমেল বডিতে এই একটা সাইকেল হইতেই লাগতেছে 1 মাস, 1 মাস হয়ে ও একটা ওভাম প্রোডাকশন করতেছে। ঠিক আছে, এই জন্য ওভাম কিন্তু স্পার্মের তুলনায় বেশি প্রিশিয়াস। এখন প্রিশিয়াস কথাটা কেন বলতেছি, মানে এটা জাস্ট লিটারেলি টার্মে প্রিশিয়াস ব্যাপারটা এরকম না, এটা মেডিকেল লিগালিও হচ্ছে প্রিশিয়াস। কেন, কারণ এই ওভাম যেহেতু একটা রিলিজ হচ্ছে, হ্যাঁ যে ধরো আমরা যেসব ইনফার্টিলিটি কেস বলি, যে কোনো একটা কাপল বেবি ট্রাই করতেছে তাদের বেবি হচ্ছে না, মানে মেজরিটি কেসে সমস্যাটা কিন্তু থাকে ফিমেলের, মেলের সমস্যা থাকে না ব্যাপারটা এরকম না, বাট 98% কেসে সমস্যা থাকে কিন্তু ফিমেলের। কারণ কি, ওর একটা ওভাম প্রোডাকশন করতে লাগতেছে 1 মাস, প্লাস ওই 1 মাসের মধ্যে যদি ওর এই সাইকেলে কোনো প্রবলেম হয় তাহলেই ওভামটা রিলিজ হবে না। কিন্তু মেলের ক্ষেত্রে কিন্তু একদিনেই প্রোডাকশন হচ্ছে 300 মিলিয়ন, তার মানে যদি পরিমাণ স্পার্ম প্রোডাকশনের পরিমাণ কমেও যায়, কমে গেলেও কিন্তু সেটা অনেক, মানে রিমেইনিং পোর্শনটাও কিন্তু হচ্ছে অনেক। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আরেকটা জিনিস হচ্ছে, এটা একটু পরে গেলে দেখবা, সেটা হচ্ছে যে এই যে স্পার্ম ধরো 300 মিলিয়ন করে প্রোডাকশন হচ্ছে, এটা কি হচ্ছে যখনও মানে আফটার আ সেক্সুয়াল ইন্টারকোর্স যখনও ফিমেল বডিতে স্পার্মটা ডিপোজিট হইতেছে, ওই ডিপোজিট হওয়া স্পার্মের কিন্তু মানে পরিমাণও কিন্তু অনেক, তখন ওই স্পার্ম কি হয়ে যায় কম্পারেটিভলি, যখন ফিমেল বডিতে ডিপোজিট হয় ও ওভামের কাছে যাওয়ার আগে স্পার্মের কিন্তু কিছু হচ্ছে যে ডিস্ট্রাকশন হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। তার মানে সাপোজ এরকম আমরা একটা পরিমাণ পড়বো, পরিমাণটা আমার এক্স্যাক্টলি মনে নাই, যে পার সেক্সুয়াল ইন্টারকোর্সে কতগুলো স্পার্ম হচ্ছে ফিমেল বডিতে ডিপোজিট হয়। এখন এই ডিপোজিট হওয়া স্পার্মের যেই পোর্শনটা, সেই পোর্শন থেকে কম্পারেটিভলি মানে যত সময় যায়, ধরো 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 মিনিট 10 মিনিট, আস্তে আস্তে কিছু স্পার্ম হচ্ছে ফিমেল বডিতে মারা যাইতে থাকে, মারা যাইতে 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 এক সময় যায় এই যে এত মিলিয়ন মিলিয়ন স্পার্মও মরতে মরতে একটা বাকি থাকে, ওই একটা স্পার্ম আর এই একটা ওভামের ফার্টিলাইজেশন হলেই হচ্ছে তোমার প্রেগন্যান্সি হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু পরে গিয়ে পড়বো, মানে জিনিসটা অনেক যে আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি কত বিস্তৃত। ঠিক আছে, যে এতগুলা স্পার্ম হওয়া সত্ত্বেও ওই জীবন যুদ্ধে যেই একটা স্পার্ম টিকে থাকে সেইটাই হচ্ছে ফার্টিলাইজেশন করে এই ওভামটাকে। এই জন্য ওভাম কি মানে এরকম একটা মিমস দেখছো কিনা জানি না, এটা ফেসবুকে অনেক একটা ফেমাস মিমস ছিল, যে ওভামকে বলা হয় কুইন। ঠিক আছে, কারণ ও কি, ও যেখানে রিলিজ হয় ও সেখানেই থাকে, ওর কোনো মুভও হয় না, কিছু হয় না, স্পার্মটা ওর কাছে আসে, এই জন্য ফিমেল আর অলওয়েজ প্রিশিয়াস। ঠিক আছে, আচ্ছা যাই হোক অনেক উল্টাপাল্টা কথা বললাম। আচ্ছা আসো,
এখন কাহিনী হচ্ছে এই পুরো মেকানিজমটা গেল। এখন এখানে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে এই যে যখন আমরা স্পারমাটোজেনেসিস পড়ছিলাম তখন আমরা দেখছিলাম কি যে স্পারমাটোজেনেসিসের স্পারমাটিড পর্যন্ত ছিল হচ্ছে ক্রোমোজোমাল চেঞ্জ, তার মানে কি ক্রোমোজোমের নাম্বার চেঞ্জ হয়েছে, আর স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া এইটুকুতে হচ্ছে মরফোলজিক্যাল চেঞ্জ হয়েছে, ঠিক আছে। কিন্তু দেখো যখন আমরা ফিমেলটা পড়লাম তখন কিন্তু আমরা এই ধরনের কোনো কথা বললাম না যে এইটুকু ক্রোমোজোমাল চেঞ্জ, এইটুকু মরফোলজিক্যাল চেঞ্জ, এরকম কথা কিন্তু বলি নাই। আচ্ছা কেন বলি নাই? কারণ ফিমেল বডিতে এরকম কোনো ডিমার্কেশন নাই যে এইটুকু ক্রোমোজোমাল চেঞ্জ, এইটুকু মরফোলজিক্যাল চেঞ্জ। কেন নাই? কারণ দেখো ও এই যে ধরো প্রাইমারি ওসাইট থেকে যখন সেকেন্ডারি ওসাইট হইলো তখন কি অবশ্যই ওর ক্রোমোজোমের নাম্বারটা চেঞ্জ হইলো, 2n থেকে ও হচ্ছে n হয়ে গেল। আবার দেখো তুমি ভালো করে দেখলে দেখবা এখানে কিন্তু ওর মরফোলজিক্যাল চেঞ্জটাও একই সাথে হয়ে গেল। এই যে মরফোলজিক্যাল চেঞ্জ কি, সেকেন্ডারি ওসাইটটা বড় আর পোলার বডিটা ছোট, তাই না? তার মানে কি ও যে আনইকুয়াল ডিভাইড করে ওর কিন্তু দুইটা জিনিসের চেহারা একরকম থাকলো না। আবার দেখো সেকেন্ডারি ওসাইট থেকে একটা ওভাম একটা পোলার বডি হইলো, এখানেও কিন্তু সেম জিনিস যে একটা বড় হয়ে গেছে সাইজে, একটা হচ্ছে ছোট হয়ে গেছে। তাহলে এই যে সাইজ শেপ এইগুলাই তো মরফোলজিক্যাল চেঞ্জ। তার মানে মেল বডিতে যেরকম মরফোলজিক্যাল চেঞ্জের জন্য আমরা আলাদা একটা মানে স্টেজ পড়তেছি স্পার্মিওজেনেসিস, ওজেনেসিসের ভিতরে কিন্তু এরকম কোনো হচ্ছে যে আলাদা স্টেজ নাই, ওর একই সাথে ক্রোমোজোমাল চেঞ্জ আর হচ্ছে মরফোলজিক্যাল চেঞ্জ একই সাথে হচ্ছে চলতেছে, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা হচ্ছে ফিমেলে এক্সক্লুসিভলি হয়, মেল বডিতে হয় না। সেটা কি? এই যে বলছিলাম যে ফিমেল বডিতে যে ওজেনেসিস সেটা শুরু হচ্ছে কখন, একটা মেয়ে বাচ্চা যখন মায়ের পেটে আসে তার 3 মাস বয়স তখন থেকেই তার ওজেনেসিসের এই যে প্রথম 3টা স্টেপ হচ্ছে শুরু হয়, এবং ওইটা হচ্ছে জন্মের সময় ও 3টা স্টেপ কমপ্লিট করে নিয়ে একটা মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করে। তারপর যে বাকি স্টেপগুলো এইটা হচ্ছে পিউবার্টিতে যাওয়ার পর শুরু হয়, ঠিক আছে। তার মানে দেখো তার জন্ম থেকে মানে একটা মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করছে ওই টাইমটা থেকে তার ধরো 14 বছরে গিয়ে তার হচ্ছে মেনস্ট্রুয়েশন স্টার্ট হইলো, মানে পিউবার্টি স্টার্ট হইলো। তাহলে এই প্রথম তার জীবনের 14 বছর বা 13 বছর, এই 13 বছরে কিন্তু তার এই 3 নাম্বার স্টেজটা মানে অ্যারেস্ট হয়ে থাকতেছে, তার এই পরের স্টেজটা কিন্তু শুরু হচ্ছে না। তার মানে মানে কি বলবো, যখন একটা মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করতেছে ওই টাইম থেকে পিউবার্টি পর্যন্ত এই পিরিয়ডটাতে কোনো ধরনের ওজেনেসিসের স্টেপ হয় না। এই মাঝখানে একটা ব্রেকের মতো থাকে, যেটা হচ্ছে জীবনের প্রথম 13-14 বছর একটা ফিমেল লাইফে। তার মানে কি এই যে ওজেনেসিস কিন্তু কন্টিনিউয়াস না, মানে এমন না যে শুরু হইলো হয়ে পুরাটা শেষ হয়ে গেল মেলের মতো, এরকম কিন্তু না। ও হচ্ছে 3টা হয়ে জন্মায়, একটা ব্রেক দেয়, তারপর আবার বাকিগুলো কমপ্লিট করে, এরকম। তার মানে কি এই যে ওজেনেসিস স্টেপের মধ্যে আমাদের অ্যারেস্ট হয়। এখন এই অ্যারেস্টটা কয়বার হয়? এই অ্যারেস্টটা হয় হচ্ছে 2বার, ঠিক আছে। 2বার কি যে দেখো 2বার কি যে প্রথম ব্রেক যেটা বললাম যে জন্ম থেকে পিউবার্টি পর্যন্ত, এইটা হচ্ছে প্রথম ব্রেক বা প্রথম অ্যারেস্ট। তাহলে আমরা ফার্স্ট অ্যারেস্ট নিয়ে আগে পড়ি। এই যে ফার্স্ট অ্যারেস্টটা, এই অ্যারেস্টটা দেখো কোন স্টেজে হচ্ছে, মিওসিস 1-এ না, যে প্রাইমারি ওসাইটের পর সেকেন্ডারি ওসাইটটা হচ্ছে না। তার মানে কি প্রথম অ্যারেস্টটা হচ্ছে আমার মিওসিস 1-এ। এখন আমরা যখন ইন্টারে মিওসিস পড়ছিলাম, মিওসিসের অনেকগুলো ধাপ পড়ছিলাম, হ্যাঁ, যে প্রোফেজ 1 হ্যান ত্যান বিভিন্ন জিনিস পড়ছিলাম। তাহলে এই মিওসিসের মধ্যে যেটা হচ্ছে যে প্রোফেসের যে ডিপ্লোটিন স্টেজ ছিল, ওই ডিপ্লোটিন স্টেজে গিয়ে প্রথম অ্যারেস্টটা হয়, মানে ডিপ্লোটিন স্টেজে ও আটকায় যায়, ও আর হইতে পারে না। তাহলে ডিপ্লোটিন থেকে আবার কন্টিনিউ কখন হবে? কন্টিনিউ হবে ওই বাচ্চাটা যখন আবার পিউবার্টিতে যাবে। তাহলে এইটা গেল আমার প্রথম অ্যারেস্ট। তাহলে দেখো তোমাকে জিজ্ঞাসা করবে প্রথম অ্যারেস্ট কখন হয়, প্রথম অ্যারেস্টটা আবার স্টার্ট হয় কখন? তাহলে প্রথম অ্যারেস্টটা হচ্ছে যখন একটা ফিমেল বাচ্চা জন্মগ্রহণ করতেছে, আর এই প্রথম অ্যারেস্টটা আবার কন্টিনিউ হচ্ছে কখন? যখন ওই ফিমেল বাচ্চাটা পিউবার্টিতে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার আসো সেকেন্ড আরেকটা অ্যারেস্ট হয়। ওই অ্যারেস্টটা কখন হয়? দেখো বলতেছে মিওসিস 2-তে। তাহলে এখন আমরা দেখি মিওসিস 2 কোনটা। মিওসিস 2 হচ্ছে যে এইটা। এই মিওসিস 2 এর যে মেটাফেজ স্টেজ থাকবে মানে মেটাফেজ 2, ওখানে আমাদের সেকেন্ড অ্যারেস্টটা হচ্ছে যে হবে, ঠিক আছে। এখন সেকেন্ড অ্যারেস্টটা হয় মানে কি, এই যে মিওসিস 2-তে মানে যখন সেকেন্ডারি ওসাইট থেকে ওভামটা প্রোডাকশন হবে, এই যে স্টেজটা এখানে হচ্ছে আমাদের সেকেন্ড অ্যারেস্টটা হয়। আচ্ছা এখন সেকেন্ড অ্যারেস্টটা কখন হবে? প্রত্যেক মাসেই হবে ইন আনম্যারিড ফিমেল, ঠিক আছে। একটা আনম্যারিড ফিমেলের ক্ষেত্রে এটা প্রত্যেক মাসে সেকেন্ডারি ওসাইটের পর আর ওভাম প্রোডাকশন হবে না। ওভাম প্রোডাকশন একমাত্র কখন হবে? যখন এই সেকেন্ডারি ওসাইটটা ফার্টিলাইজেশন করতে পারবে, মানে ফার্টিলাইজেশনের এনভায়রনমেন্ট থাকবে। সহজ বাংলায় বলতে কি, যখন স্পার্ম থাকবে। তার মানে একমাত্র যেই মানে ফিমেলটা প্রেগনেন্ট হইছে তার ক্ষেত্রেই বডিতে ওভাম প্রোডাকশন হইছে, মানে একমাত্র তার ক্ষেত্রেই সেকেন্ড অ্যারেস্টটা কন্টিনিউ হইছে। যেই ফিমেল কোনোদিন প্রেগনেন্ট হয় নাই এখনো অবধি, তার বডিতে এখনো অবধি কোনোদিন ওভাম প্রোডাকশন হয় নাই, তার বডিতে কোন পর্যন্ত হয়ে বলো? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে হ্যাঁ এক্স্যাক্টলি, যে একটা আনম্যারিড ফিমেলের ক্ষেত্রে সেকেন্ডারি ওসাইটই হচ্ছে লাস্ট স্টেজ। হ্যাঁ এই সেকেন্ডারি ওসাইটের পর হচ্ছে ওভাম প্রোডাকশন হয় না।
তাহলে মানে কি একটা আনমেরিড ফিমেলের ক্ষেত্রে কখন হচ্ছে সেকেন্ডারি ওসাইটের পর ওভাম প্রোডাকশন হয় না। তাহলে দেখো এটা এখানে লিখে রাখছি যে সেকেন্ডারি অ্যারেস্টটা কখন হয়, এই যে মিওসিস 2 এর মেটাফেজ স্টেজে, আর ওইটা আবার কন্টিনিউ কখন হবে, যখন হচ্ছে ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশন মানে কি যখন প্রেগনেন্সি হবে, ঠিক আছে। তাহলে প্রেগনেন্সি হলে এটা একমাত্র কন্টিনিউ হবে। তাহলে ফার্স্ট অ্যারেস্ট সেকেন্ড অ্যারেস্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে অ্যারেস্টটা কখন হচ্ছে কখন আবার কন্টিনিউ হচ্ছে, এটা মাথায় রাখবে, এটা কিন্তু ধরবে। আচ্ছা তাহলে এখন আসো, এখান থেকে আর কিছু বলার নাই। আচ্ছা এখন এইটুকু গেল আমাদের স্পার্মাটোজেনেসিস আর ওজেনেসিসের কাহিনী। হ্যাঁ, তো এরপরে নতুন টপিকে ঢোকার আগে আমি একটু গাইড থেকে দেখাই আসি যে গাইড থেকে আর এক্সট্রা কি কি ইনফরমেশন পড়তে হবে। হ্যাঁ, তাহলে